যারা ক্ষমতায় বসিয়েছিলেন, যে পিছনের সেই শক্তি, তাদের যা যা চাওয়া ছিল যে সেটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেগুলো তিনি বিদেশিদের দিয়ে দেওয়ার জন্য খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেলেন। তার ভিতরে পার্বত্য চট্টগ্রাম এবং চিটাগং বন্দর দ্বীপ, এগুলো তিনি তো স্পষ্ট করে, যেটা শোনা যায় যে 40 একর জমি নাকি অলরেডি পার্বত্য চট্টগ্রাম থেকে দিয়ে দেওয়া হয়েছে আরাকান আর্মিকে। সেখানে নাকি বিবিসির একটা রিপোর্ট দেখলাম, সেখানে আরাকান আর্মি এসে প্রোগ্রাম করে, বিভিন্ন ধরনের ট্রেনিং করে এইসব। যে এটা যদি হয়ে থাকে, সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খুবই ভয়াবহ রকমভাবে হুমকি এবং ক্ষতিকর। এবং পার্বত্য চট্টগ্রাম যদি অন্য কোনো দেশের হাতে দিয়ে দেওয়া হয়, সেটা আমার দেশের জন্য আরও বেশি ক্ষতিকর। কী কারণে ক্ষতিকর আপনারা জানেন, যে সারা পৃথিবীতে অনেক শক্তিশালী দেশ আছে, তারা কোনো দেশকেই সুস্থ থাকতে দেয় না। এবং সেই দেশকে যদি একেবারে মাটির সাথে মিলিয়ে দিতে হয়, তাহলে সেখানে একটা জঙ্গি খেলা তৈরি করতে হয়। এবং যেই চট্টগ্রাম বন্দরটা যদি অন্য কোনো দেশকে দিয়ে দেওয়া হয়, যদি 2 কন্টেইনার অস্ত্র এনে জনগণের মধ্যে ছেড়ে দেওয়া যায় টাকা দিয়ে, তাহলে বাংলাদেশটাকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না। মাত্র 2-1 মাসের মধ্যে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে, গৃহযুদ্ধ লেগে যাবে। তাই কোনোভাবেই চট্টগ্রাম বন্দর সরকারের হাতছাড়া করা যাবে না, এবং চট্টগ্রাম বন্দরকে অত্যন্ত কঠিন নজরদারির মধ্যে রাখতে হবে। কারণ অনেক আমাদের বন্ধুরূপী অনেক শত্রু আছে, তারা বাংলাদেশের ভিতরে গণ্ডগোল করতে চায়। যেহেতু এটা একটি মুসলিম দেশ, তাই মুসলমান যাতে কোনোভাবেই শক্তিশালীভাবে না থাকতে পারে, মাথা দাঁড়িয়ে থাকতে না পারে, সেই জন্য সবসময় এই চেষ্টা করেই যাচ্ছে তারা। তবে কোনোভাবেই পার্বত্য চট্টগ্রাম বন্দর দ্বীপ কোনো কাউকে দেয়া যাবে না। যদি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, সেটা পরবর্তীতে জনগণ যাদেরকে চাবে, তারা ক্ষমতায় আসবে, তারা ক্ষমতায় এসে তারাই এবং সিদ্ধান্ত দিবে যে কি করতে হবে কি হবে না, সংসদে আলাপ আলোচনার মাধ্যমে। কারণ দেশের 1 টুকরো জমি, 1 ইঞ্চি জমি অন্যকে দেওয়া মানে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমার দেশই আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, মাত্র হয়ে গেল জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে একটি ঐতিহাসিক মিটিং। এই মিটিং হওয়ার আগে দেশে অনেক রকমের অনেক কিছু ঘটেছিল, মানুষ অত্যন্ত উদ্বিগ্নতার মধ্যে ছিল। কেন এই উদ্বিগ্নতা? সেটা হচ্ছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এবং গণতন্ত্র রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার তৈরি করতে হবে, এবং একটি চলমান এবং কার্যকরী সংসদ থাকতে হবে। সেই দেশের ভিতরে যা কিছু হবে, সেই ব্যাপারগুলো সংসদে আলাপ করতে হবে, এবং সংসদের কাছ থেকে পারমিশন বা ভোটাভুটি করে একটি অনুমোদন নিতে হবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক দেশের রীতি। কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোনোভাবেই নির্বাচনের দিকে আসতেছিলেন না, বা নির্বাচনের কথা ভাবতেছিলেন না। এবং তার কিছু উপদেষ্টা আছে, তাদেরকেও যদি নির্বাচনের কথা বলা হয়, তাহলে তারা ক্ষেপে যায়, রাগ হয়ে যায়। কারণ কোনোভাবেই নির্বাচন দেওয়া যাবে না, নির্বাচন দিলেই তাদের ক্ষমতা শেষ। যে যত কিছু লুটতেছে পারতেছে, এগুলো তারা করতে পারবে না, যার কারণে তারা এটা চাচ্ছিল না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারা এনেছিল, কেন এনেছিল, এবং উদ্দেশ্য কী ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের কেউ প্রস্তাব করে নাই। এটা তৃতীয় কোনো শক্তি এসে তাকে বসিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশে কেউ বিরোধিতাও করে নাই, কোনো রাজনৈতিক দল কেউ বিরোধিতাও করে নাই। কারণ তারাও জানতো যে কীভাবে শেখ হাসিনা পতন হয়েছে, এবং কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় আসতেছে। এটা বাংলাদেশের যারা রাজনীতি নিয়ে চিন্তা করে তারা সবাই জানে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে ছাত্ররাই আমাকে এনেছিল। কিন্তু ছাত্রদের মেন শক্তিটা কোথায়, কোথা থেকে সুতা নাড়া দিলে ছাত্ররা নড়ে ওঠে, এগুলো বাংলাদেশের মানুষ জানে। তো ডক্টর মোহাম্মদ যে ইউনূসকে নিয়ে মানুষ যে আশা করেছিল, সেই 15 বছরের বা 15 বছর 7 মাসে শেখ হাসিনার যে অন্যায়, অত্যাচার, দুর্নীতি, নিপীড়ন, আয়নাঘর, এই থেকে যে মানুষ নির্যাতিত হয়েছিল, মানুষ চেয়েছিল সেই রকমের কোনো সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আর বাংলাদেশে থাকবে না। থাকবে একটি গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম একটি বাংলাদেশ, এবং মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে মানুষের আকাঙ্ক্ষা ছিল, ঠিক মানুষ যেরকম চায় যে বাংলাদেশে আইনের শাসন কায়েম হবে, বাংলাদেশের দ্রব্যমূল্য
মানুষের নাগালের মধ্যে থাকবে, বাংলাদেশের আইনশৃঙ্খলা মানুষের প্রয়োজন অনুযায়ী মানুষ যেরকম চাচ্ছে সেরকম থাকবে, বাংলাদেশের কোনো ঘুষ দুর্নীতি থাকবে না, এরকমভাবে মানুষ চাচ্ছিল যে এই একটা সময় এসেছে যে এখন প্রকৃতভাবে দেশটাকে গড়ার জন্য। কিন্তু সেখানে কি দেখলাম আমরা, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসার পরে যেটা মানুষ চেয়েছিল সর্বপ্রথম সেটা হচ্ছে আওয়ামী লীগ সহ এই ভারতীয় দালালদের গ্রেপ্তার করা এবং গ্রেপ্তার করে তাদেরকে শাস্তি প্রদান করা। কিন্তু একের পর এক আওয়ামী লীগ নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখের সামনে দিয়ে, তিনি কিছুই করতে পারলেন না, কিছুই করলেন না। রেজাল্ট কি হলো? এরপরে যেটা মানুষ চেয়েছিল সেটা হচ্ছে ভারতের সাথে যে চুক্তিগুলো করেছিল শেখ হাসিনা, অবৈধ চুক্তিগুলো, সেই চুক্তিগুলো মানুষের সামনে উন্মুক্ত করা, মানুষকে জানানো কি কি চুক্তি করেছিল এবং কি আছে এই চুক্তির ভিতরে, সেটাও ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারলেন না। এরপরে মানুষ যেটা চেয়েছিল সেটা হচ্ছে ভারতের যে অনেকগুলো চ্যানেল, মনে হয় 36টার উপরে চ্যানেল বাংলাদেশে চলতেছে, কিন্তু বাংলাদেশের একটা চ্যানেলও ভারতে চালাচ্ছে না তারা। তাই বাংলাদেশের মানুষ চেয়েছিল এই চ্যানেলগুলো যাতে বন্ধ করে দেয় ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু তিনি তাও করলেন না। এরপর বাংলাদেশের মানুষ চেয়েছিল যে পানি চুক্তি, তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি এগুলো করার জন্য, কারণ বাংলাদেশ এখন মরুভূমি হয়ে যাচ্ছে পানির অভাবে, তাই এগুলো করার দরকার, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তা কিছু করলেন না। আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটছে বা এখনও ঘটে যাচ্ছে, কিন্তু তিনি তার এ বিষয়ে কোনোরূপ কোনো ভ্রূক্ষেপ নাই। এরপরে যেটা হলো যে শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে ধ্বংস করেছিল এই ভারত থেকে শুরু করে এই আওয়ামী লীগ, যে কোনোভাবেই যেন দেশটা শিক্ষিত না হতে পারে। কারণ শিক্ষিত মানুষের চিন্তাভাবনা, তাদের ধ্যান ধারণা থাকে অনেক উপরে, আর অশিক্ষিত মানুষ যেহেতু তারা অনেক কিছুই জানে না, জ্ঞান বুদ্ধি তাদের কম থাকে, তাদের ধ্যান ধারণা থাকে অনেক নিচে। তাই সেই কারণে যে তারা চেয়েছিল বাংলাদেশের মানুষকে যদি সব অশিক্ষিত বানানো যায় তাহলে বাংলাদেশ আস্তে আস্তে নিচে করে একেবারে ধ্বংস হয়ে যাবে, সেটাই চেয়েছিল বাংলাদেশের বন্ধুরূপী শত্রুরা। এটা যে শুধু ভারত তা না, তার সাথে আরও দেশ আছে, তারাও এটা চায়। তো এই কারণে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, সেও এসে এই ছাত্রদের দিয়ে রাজনীতি করাচ্ছে এবং ছাত্রদেরকে পড়াশোনার দিকে পাঠাচ্ছে না, তিনি শুধু ছাত্রদেরকে ব্যবহার করে মব কালচার তৈরি করে বাংলাদেশের ভিতরে একের পর এক গণ্ডগোল তৈরি করতেছে এবং সে তার উদ্দেশ্য হাসিল করতেছে। কিন্তু বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া ছিল সেদিকে মোটেই যাচ্ছে না। এরপর আসুন স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভঙ্গুর দশা। কারণ স্বাস্থ্য ব্যবস্থাটাকে শেখ হাসিনা এবং ভারত ইচ্ছে করেই এমনভাবে ভেঙেছিল যাতে মানুষ বাধ্য হয় ভারতে চিকিৎসা করতে যেতে। কারণ ভারতে চিকিৎসা করতে গেলে শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে কামাতে পারে ভারত। কিন্তু শেখ হাসিনা পতনের আগে সে নিজেই বলেছিলেন ভারতে আপনারা চিকিৎসার জন্য যাবেন, এবং সেই ধরনের চুক্তি করেছিল ভারতের সাথে যে বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসা করতে যাবে। কিন্তু কেন যাবে? বাংলাদেশ প্রায় 20 কোটি মানুষের একটি দেশ, স্বাধীন সার্বভৌম দেশ। তো শেখ হাসিনার আমলে হয় নাই, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে মানুষ চেয়েছিল যে সেটা হবে, কিন্তু তিনি এই স্বাস্থ্যখাত নিয়ে টোটালি কোনোরূপ কিছুই করতেছেন না, কোনো কিছুই দৃশ্যমান নয়। তাহলে কি হবে? এবং দুর্নীতি, ঘুষ, এ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো কথা নাই এবং এর জন্য তিনি কোনো ব্যবস্থাও নিচ্ছেন না। তাহলে কি হলো? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনে মানুষ যে বুক জোড়ার স্বপ্ন দেখেছিল, বুক ভরা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের কোনোরূপ কোনো বাস্তবায়ন দেখছে না। তাহলে কি হবে? কি হলো? কোন দিকে আগালো? মানুষ হতাশ, এবং এই জন্য মানুষ জেগেছিল যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু কোনো কিছুই করতে পারতেছেন না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও স্বীকার করেছেন যে তিনি কোনো কিছু করতে পারতেছেন না, তাহলে তার থাকার তো আর কোনো দরকার নেই। এর মাঝে যেটা তিনি করলেন সেটা হচ্ছে যে যেহেতু তিনি করতে পারতেছেন না, মাঝখানে যেটা হচ্ছে তাকে যারা ক্ষমতায় বসিয়েছিলেন, যে পিছনের সেই শক্তি, তাদের যা যা চাওয়া ছিল যে সেটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেগুলো তিনি বিদেশিদের দিয়ে দেওয়ার জন্য খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেলেন। তার ভিতরে পার্বত্য চট্টগ্রাম এবং চিটাগং বন্দর, দ্বীপ, এগুলো তিনি তো স্পষ্ট করে যেটা শোনা যায় যে 40 একর জমি নাকি অলরেডি পার্বত্য চট্টগ্রাম থেকে দিয়ে দেওয়া হয়েছে আরাকান আর্মিকে। সেখানে নাকি বিবিসি একটা রিপোর্ট দেখলাম, সেখানে আরাকান আর্মি এসে প্রোগ্রাম করে, বিভিন্ন ধরনের ট্রেনিং করে এইসব। যে এটা যদি হয়ে থাকে সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খুবই ভয়াবহ রকমভাবে হুমকি এবং ক্ষতিকর। এবং পার্বত্য চট্টগ্রাম যদি
অন্য কোনো দেশের হাতে দিয়ে দেওয়া হয় সেটা আমার দেশের জন্য আরও বেশি ক্ষতিকর। কী কারণে ক্ষতিকর আপনারা জানেন যে সারা পৃথিবীতে অনেক শক্তিশালী দেশ আছে, তারা কোনো দেশকেই সুস্থ থাকতে দেয় না, এবং সেই দেশকে যদি একেবারে মাটির সাথে মিলিয়ে দিতে হয় তাহলে সেখানে একটা জঙ্গি খেলা তৈরি করতে হয়। এবং যেই চট্টগ্রাম বন্দরটা যদি অন্য কোনো দেশকে দিয়ে দেওয়া হয়, যদি 2 কন্টেইনার অস্ত্র এনে জনগণের মধ্যে ছেড়ে দেওয়া যায় টাকা দিয়ে, তাহলে বাংলাদেশটাকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না, মাত্র 2-1 মাসের মধ্যে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে, গৃহযুদ্ধ লেগে যাবে। তাই কোনোভাবেই চট্টগ্রাম বন্দর সরকারের হাতছাড়া করা যাবে না, এবং চট্টগ্রাম বন্দরকে অত্যন্ত কঠিন নজরদারির মধ্যে রাখতে হবে। কারণ অনেক আমাদের বন্ধুরূপী অনেক শত্রু আছে, তারা বাংলাদেশের ভিতরে গণ্ডগোল করতে চায়। যেহেতু এটা একটি মুসলিম দেশ, তাই মুসলমান যাতে কোনোভাবেই শক্তিশালীভাবে না থাকতে পারে, মাথা দাঁড়িয়ে থাকতে না পারে, সেই জন্য সবসময় এই চেষ্টা করেই যাচ্ছে তারা। তাই এগুলো কোনোভাবেই করতে দেওয়া যাবে না। এর জন্য ডক্টর ইউনূসকে সাবধান হতে হবে। পরিশেষে যেটা বলতে চাই, যে তিনি বলেছিলেন যে জনাব তারেক রহমানের সাথে মিটিংয়ে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে, রোজার আগের সপ্তাহে যদি সংস্কার এবং বিচার কাজ অগ্রগতি হয় সেরকমভাবে, তাহলে নির্বাচন করা যেতে পারে। এই কথাটা অত্যন্ত সন্দেহজনক একটা বিষয়। কারণ এটা এই কারণে সন্দেহজনক, এখানে একটা যদি আছে, অর্থাৎ তার যে রোজার 1 সপ্তাহ আগে যে তিনি নির্বাচন করবেন এরকম আন্তরিকতা দেখা যাচ্ছে না। যদিও ওখানে মিটিং হয়েছিল একান্তভাবে তারেক জিয়ার সাথে 1 ঘন্টার উপরে, সুতরাং এখানে যে শুধু এই একটা কথা বিষয় নিয়ে আলাপ হয়েছে তা আমরা ঠিক বলবো না, হয়তো অনেক বিষয় আলাপ হয়েছে, যার কারণে জনাব তারেক রহমানও বলেছিলেন আমিও সন্তুষ্ট এই মিটিংয়ের মাধ্যমে। তো তারপরও আমাদেরকে অত্যন্ত কঠিনভাবে জনগণকে সজাগ থাকতে হবে যে কোত্থেকে কি হয়। কারণ নির্বাচন রোজার 1 সপ্তাহ আগেই করতে হবে। যদি অন্য কোনো সুতায়, যদি দেশের ভিতরে জামাতে ইসলাম এনসিপির দ্বারা কোনো একটা গণ্ডগোল পাকিয়ে যদি বলে না এখন নির্বাচনের সময় নাই, দেশের ভিতরে গণ্ডগোল হচ্ছে, এটা পরে করতে হবে, তাহলে 1 সপ্তাহ পর রোজার সময় তার নির্বাচন করা সম্ভব না। তারপরে হচ্ছে এসএসসি পরীক্ষা, তারপরে হচ্ছে প্রচণ্ড গরম, সুতরাং আর নির্বাচনের পরিবেশ নাই, আবার নির্বাচন অনেক পরে, এরকম করলেও তারা করতে পারে। কিন্তু সেজন্য বাংলাদেশকে অত্যন্ত সজাগ থাকতে হবে, বিএনপিকে সজাগ থাকতে হবে, জনগণকে সজাগ থাকতে হবে যে কোনোভাবেই যে রোজার 1 সপ্তাহ আগে নির্বাচন করতেই হবে, অন্য কোনো সময় নয়। এবং এই যে সময় আছে, রোজার 1 সপ্তাহ আগ পর্যন্ত যে সময় আছে, এই সময়ের ভিতরে কোনোভাবেই পার্বত্য চট্টগ্রাম বন্দর দ্বীপ কোনো কাউকে দেয়া যাবে না। যদি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, সেটা পরবর্তীতে জনগণ যাদেরকে চাবে তারা ক্ষমতায় আসবে, তারা ক্ষমতায় এসে তারাই এবং সিদ্ধান্ত দিবে যে কি করতে হবে কি হবে না, সংসদে আলাপ আলোচনার মাধ্যমে। কারণ দেশের 1 টুকরো জমি, 1 ইঞ্চি জমি অন্যকে দেওয়া মানে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত। তাই ধন্যবাদ সবাইকে। আপনারা আমার দেশে আমার মা এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন, এবং আমার দেশে আমার মা ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।